রে কালু, তুই আজ আবারও মাংস চুরি করে গেছিস? আচ্ছা বল তো, তোকে কি আমি খাবার খেতে দেই না? এই এইসব কি বলছেন বাবু? আমি মাংস চুরি করে খাবো কেন? তুই না খেলে পাতিলের এত সব মাংস কোথায় গেল শুনি? এক পাতিলের মাংস আমি কেমন করে একা খাবো বাবু? ইয়ে তো অসম্ভব বাবু। এখন মাত্র রাত 8টা বাজে, এত তাড়াতাড়ি মাংসের পাতিল খালি হয়ে গেল? একটু পরে তো স্টেশনে ট্রেন আসবে, যাত্রীরা রাতের খাবার খাওয়ার জন্যে হোটেলে আসলে তাদের কি খেতে দেব? এভাবে চলতে থাকলে তোমার ব্যবসা লাঠে উঠবে রে। আমি তো পথে বসে যাব রে। না না, কাল সন্ধ্যার পর আর বাড়ি যাওয়া যাবে না, হোটেলেই থাকবো। আর কই রে কালু, আমি বাড়ি যাচ্ছি, তুই এদিকটা দেখে শুনে রাখিস, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ আচ্ছা বাবু। হোটেল মালিক মোহনবাবু বাড়ি না গিয়ে হোটেলের বাইরে এক কোনায় চুপচাপ লুকিয়ে হোটেলের দিকে নজর রাখলেন। বেশ কিছুক্ষণ পর মোহনবাবু দেখলেন গ্রামের 2-3 জন বখাটে ছেলে লুকিয়ে হোটেলের রান্নাঘরের দিকে যাচ্ছিল। ওরে পাজি বজ্জাত ছেলেবেলে রে তোরা, তোরা তাহলে প্রতিদিন আমার হোটেলের মাংস চুরি করে খাস? তোদের এত বড় সাহস! কালু, এই কালু, এই কোথায় মরলি? মালিকের চিৎকার শুনে কালু দৌড়ে সেখানে আসলো। জি বাবু, জি বাবু বলুন। সব কটাকে বাহিরে নিয়ে গাছের সাথে বেঁধে রাখ, আমি এদের পুলিশে দেবো। হ্যাঁ আচ্ছা বাবু। তোর সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি মোহন। আমার এলাকায় থেকে শেষে কিনা আমার ভাগ্নিকে তুই বেঁধে রেখেছিস? মাফ করবেন মোড়ল মশাই, রোজ রোজ এরা আমার হোটেলে খাবার চুরি করে খায়, আজ আমি ওদের হাতে নাতে ধরেছি। তাই বলে আমায় না জেনে তুই ওদের ধরে বেঁধে রাখবি? শোন, ওর যত টাকার খাবার ওর চুরি করেছে সব হিসাব তুই আমার থেকে নিয়ে নিস, এখন ওদের ছেড়ে দে। হোটেল মালিক কালুর দিকে তাকিয়ে ইশারা করলো আর কালু ছেলেগুলোকে ছেড়ে দিল। ছেলেগুলো মোড়লের সঙ্গে চলে যায়। গভীর রাত, ঘড়ির কাঁটা ঠিক যখন রাত 10টায় গিয়ে থামে তখন সেই চোরগুলো মশাল হাতে নিয়ে হোটেলের সামনে এসে হাজির হয়। চল এবার দেরি না করে তাড়াতাড়ি আগুন ধরিয়ে দিই। মুহূর্তের মধ্যে দাও দাও করে হোটেলে আগুন জ্বলে ওঠে। আগুন আগুন, বাঁচাও বাঁচাও কেউ আমাদের। আর্তনাদ শুনে গ্রামবাসীরা ছুটে আসলেও কেউ তাদের বাঁচাতে পারেনি। মুহূর্তের মধ্যে হোটেল মালিক, কর্মচারী এবং হোটেলে থাকা সব কাস্টমার পুড়ে ছাই হয়ে যায়। দাদা, এটা কোন স্টেশন জানো? চলুন তুলি ঘাট পেরিয়ে এসেছি দাদা। কি বলছেন আপনি? কই দেখি তো। তাই তো, আপনি তো ঠিকই বলছেন। মালতী, ও মালতী, ওঠো, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে? আমরা কি বীরভূম চলে এসেছি? আরে না গো, অনেক আগে বীরভূম ছেলে চলে এসেছে। দুজনেই ঘুমিয়েছিলাম, টেরই পাইনি। কি বলছো এসব? এখন কি হবে? দাদা, এখন কি করা যায় একটু বলুন তো। ট্রেনের চেইন টান দেবো? না না, চেইন টানি কোনো লাভ নেই। আর স্টেশনবিহীন এইসব জায়গা নেমে কী বা করবেন? কোনো তো গাড়িও পাবেন না। আমার মনে হয় সামনে মহেশখালী স্টেশন আছে, আপনি সেখানে নেমে যেতে পারেন। রাত 11টায় কলকাতায় একটা ট্রেন আছে, সেই ট্রেনটি ধরে বীরভূম যেতে পারবেন। ভালো বুদ্ধি দিয়েছেন দাদা। চলো, মহেশখালী চলে এসেছি, তাড়াতাড়ি ট্রেন থেকে নামতে হবে। সবে মাত্র 8:45, আরও প্রায় 2 ঘন্টারও বেশি আমাদের এখানে থাকতে হবে। কিন্তু এই স্টেশনটা এমন অন্ধকার কেন? আশেপাশে তেমন কাউকে দেখছিও না। রাতে এই স্টেশনে আর ট্রেন আসবে তো? তুমি যে কি বলো না মালতী, ট্রেন আসবে না কেন? মানে স্টেশনটা একেবারে ফাঁকা, তাই একটু ভয় করছে। ভয় পেও না মালতী, সেটি ছোট একটি স্টেশন, আর তার উপর রাত হয়েছে। তুমি তো জানোই 2 বছর আগে আমি মহেশখালীতে চাকরি করতাম, এখানকার সব পথঘাট আমার চেনা জানা।
তুমি চিন্তা করো না। অমাবস্যার কালো আধারে পুরী স্টেশন ঢাকা পড়ে আছে, সেই সাথে কনকনে ঠান্ডা বাতাসে ওদের হাত পাও যেন একেবারে বরফ হয়ে যাচ্ছে। লেডিস ওয়েটিং রুমে তালা ঝুলছে, টিকিট কাউন্টার ফাঁকা। দেখে তো মনে হচ্ছে এর যেন কোনো স্টেশন নয়, অনেক পরিত্যক্ত স্থান। মাত্র 2 বছর আগেও তো এই স্টেশনটি রাতের বেলা কতই না জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এই 2 বছরে কতটাই না পরিবর্তন হয়েছে। জানি না কেন এমনটা হয়েছে। আচ্ছা শোনো, আমার বড্ড খিদে পেয়েছে, সেই দুপুরে খেয়েছিলাম। তাহা বেশ, তো চলো আমরা গিয়ে ডিনারটা সেরে নিই। কাছে একটি ভাতের হোটেল আছে, সেখানকার মাংস রান্না বেশ সুস্বাদু। তারা দুজন হোটেলের উদ্দেশ্যে রওনা হলো। পথে হঠাৎ একজন বৃদ্ধ লোক তাদের সামনে এসে দাঁড়ালো। লোকটির পরনে ছিল একটি লাল চাদর। বয়সের ভারে সোজা হয়ে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। কারা তোমরা, কেন এসেছো এখানে? আমি অপূর্ব, আর ও আমার স্ত্রী মালতী। আমরা কলকাতা থেকে এসেছি, বীরভূম যেতাম, কিন্তু স্টেশন মিস করে মহেশখালীতে এসে পড়েছি। কলকাতা ফেরার ট্রেনের জন্য অপেক্ষা করছি। তা তো বুঝলাম, কিন্তু এ পথে কোথায় যাচ্ছ? ও কাকা, ওই সামনে যে মাংসের হোটেলটা আছে, সেখানে রাতের খাবারটা খেতে যাচ্ছি। মনে হয় তুমি একটা কিছু ভুল করছো বাবা। সামনে কোনো হোটেল ফোটেল নেই। তোমরা স্টেশনে গিয়ে বসে থাকো, কলকাতা যাবার ট্রেন 11টায় আসবে। কথাটি বলে লোকটি চলে গেল। শোনো, আমার মনে হচ্ছে আমাদের ওদিকে না যাওয়াই ভালো। বৃদ্ধ লোকটি তো বলছেন ওদিকে কোনো হোটেল নেই। মালতী, আমি এখানকার সব পথ ঘাট চিনি। বুড়োটা উড়ে এসে জুড়ে বসেছে কোথা থেকে কে জানে। চলো কথা বাড়িও না, আর একটু সামনে গেলেই দেখতে পাবো। দেখেছো দেখেছো মালতী, কত সুন্দর খাবারের গ্রান। বলেছিলাম না এখানে অনেক সুস্বাদু খাবারের হোটেল আছে। তারা একটু সামনে এগোতেই দেখলো সত্যি সেখানে একটি খাবারের হোটেল আছে। তারা দুজন হোটেলের ভেতরে প্রবেশ করলো। এই কালু, সাহেব আর বৌদি কি খেতে চাই দে? বাস, কি দেবো বলুন? বাস, কি খাবেন? 2 প্লেট খাসির মাংস দাও। এখনই দিচ্ছি। অপূর্ব আর মালতী তৃপ্তি সহকারে খেতে লাগলো। তারা সবাই খাবার শেষ করেও যেন মনে হলো তাদের পেট একদমই ভরেনি। তারা কিছু বলার আগে কালু আবারও তাদের সামনে এসে 2 প্লেট খাবার রেখে যায়। আর মুহূর্তের মধ্যেই অপূর্ব এবং মালতী আবার সেই প্লেটের খাবারগুলো খেতে থাকে। অপূর্ব, দেখো তো এটা কি? এ তো মানুষের হাতের আঙ্গুল মনে হচ্ছে। এই যে মশাই, এদিকে আসুন, এটা কি? খাবারের মধ্যে এসব কি? আমরা এতক্ষণ কিসের মাংস খাচ্ছিলাম? মোড়লের ভাগ্নিকে ধরে রান্না করেছি সাহেব, এটা হরি হাতের আঙ্গুল। হোটেল মালিকের মুখে এমন রসিকতাপূর্ণ উত্তর শুনে অপূর্ব রেগে গেল আর বলল, এ কেমন রসিকতা মশাই? খাবার নিয়ে কেউ এ ধরনের রসিকতা করে? এত কিছু আপনাদের জানার দরকার কি? কি খাচ্ছেন খান না। হোটেল মালিকের কথা শুনে ওরা প্রচণ্ড চমকে যায়। পরক্ষণেই ওরা লক্ষ্য করল কালুর পা দুটো মাটি থেকে কিছুটা উপরে। অপূর্বর চিৎকারে পুরো হোটেল কেঁপে উঠল। এতক্ষণে ওরা খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল। তারা ভালোভাবে লক্ষ্য করে দেখল হোটেলে থাকা প্রত্যেকের ভয়ঙ্কর রূপ। বিষয়টি দেখে ওদের বুকের ভিতরের পানি শূন্য হয়ে গেল। প্রচণ্ড ভয়ে অপূর্ব মালতী দৌড়াতে লাগলো। তারা হোটেল থেকে বের হয়ে যতই দৌড়াচ্ছিল, কিন্তু কি আশ্চর্য, তারা ঘুরে ফিরে সেই একই হোটেলের সামনে এসে পড়ছিল। যখন আমরা বাঁচার জন্য চিৎকার করে আকুতি বিরতি করেছিলাম, তখন তো আমাদের বাঁচাতে কেউ আসেনি। আরে এখন মজার খাবার খেতে এসেছি। প্রচণ্ড ভয়ে তাদের বুকের ভিতরটা ধুকধুক করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তারা চোখে ঝাপসা দেখতে লাগলো। তারপর তাদের আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরে আসার পর অপূর্ব দেখল ওরা একটা পোড়া হোটেলে পড়ে আছে, আর তাদের ঘিরে ধরে আছে অনেক মানুষ। তারা লক্ষ্য করল জলের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ লোকটি, যে কিনা গতকাল রাতে তাদেরকে হোটেলে যেতে বারণ করেছিল। আমি বারণ করার পরও তোমরা কেন